শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা শিখবো এই অর্থাৎ 12 নম্বর ম্যাথ। 2010 সালের 1 জানুয়ারি ফাল্গুন লিমিটেড 2,88,000 টাকা মূল্যে একটা মেশিন ক্রয় করে। কবে কিনছে তারিখগুলো মনে রাখতে হবে, কিন্তু মনোযোগ দিয়ে। 2010 সালের 1 জানুয়ারি একটা মেশিন কিনছে। মেশিনটার আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য আছে 63,000 টাকা। 12 সালের 1 অক্টোবর মেশিনটি 1,62,000 টাকায় বিক্রি করে দিচ্ছে। কোনটা? এই মেশিনটা 2,88,000 টাকা মেশিনটা কিনছিল জানুয়ারিতে 10 সালের, সেটা 12 সালে এসে 1,62,000 টাকা বিক্রি করে দিচ্ছে। 2012 সালের 1 জুলাই 12 সালের 1 জুলাই কি করছে? আরো একটা মেশিন কিনছে। এটা মনে রাখতে হবে। দেখো, 12 সালের 1 জুলাই আরো একটা মেশিন কিনছে, কিন্তু আবার 1 অক্টোবর কি করছে? একটা মেশিনটা বিক্রি করছে, প্রথম মেশিনটা বিক্রি করছে। নতুন মেশিনের সংস্থাপন ব্যয়, নতুন মেশিন মানে এই যে এই মেশিনটা, এটা সংস্থাপন ব্যয় 30,000 টাকা এবং আনুমানিক আয়ুষ্কাল কত? নতুন মেশিনের আয়ুষ্কাল 5 বছর। হিসাবকাল বন্ধ 31 ডিসেম্বর। এখন আমরা যেটা জানা জরুরি সেটা একটু ভালো করে দেখি। একটা মেশিন কেনা হয়েছে 2010 সালে জানুয়ারিতে মেশিন কিনছে 2010 সালে জানুয়ারিতে 2,88,000 টাকা। সেই মেশিনটা কত মাসে, সেই মেশিনটা তুমি 2012 সালে কত দিয়ে বিক্রি করছো? 1,62,000 টাকা অক্টোবর মাসে। তাহলে জানুয়ারি থেকে অক্টোবর এই পর্যন্ত এবং 2010 সাল এবং 11 সাল, মানে 2010 সালের 12 মাস ব্যবহার করছো। কয় মাস? 2010 সালে 12 মাস। 11 সালে এই মেশিনটা ব্যবহার করছো 12 মাস, টোটাল 24 মাস। এবং 12 সালে এসে ব্যবহার করছো 9 মাস, কারণ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাস, কারণ অক্টোবর 1 তারিখে বিক্রি করে দিয়েছো। এটা 9 মাস। টোটাল কত মাস ব্যবহার করছো? এই মেশিনের টোটাল ব্যবসায় ব্যবহার করছে 33 মাস। আবারও বলতেছি, 10 সালে ব্যবহার করছে 12 মাস, 11 সাল ব্যবহার করছে 12 মাস, তাহলে 24 মাস। এবং 12 সালে ব্যবহার করছে মেশিনটা 9 মাস, কারণ অক্টোবর মাসে ব্যবহার করছে, সেপ্টেম্বর পর্যন্ত অক্টোবর মাসে বিক্রি করছে, সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করছে। তাহলে কয় মাস? 9 মাস। তাহলে 12 যোগ 9, তাহলে টোটাল কত হলো? 33 মাস। 33 মাস এই মেশিনটা ব্যবহার করার পরে এটা বিক্রি করে দিচ্ছে কত টাকায়? 1,62,000 টাকায়। এতটুকু নতুন জিনিস কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে নতুন একটা মেশিন আবার কিনছে 1 জুলাইতে এবং সেটা সংস্থাপন দেওয়া আছে। এগুলো নর্মাল ব্যাপার। এখন প্রথম কোশ্চেনটা বলছে যে মেশিনের বিক্রয়জনিত ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ডিরেক্ট বলে দিচ্ছে ক্ষতি, মানে এই অঙ্ক থেকে যে মেশিনটা যে বিক্রি করছে সেটা ক্ষতি হয়েছে। এখন তুমি যদি বলো যে ভাই 2,88,000 টাকা কিনছে, 1,62,000 টাকা বিক্রি করছে, তাহলে ক্ষতি তো হয়ে গেছে। আসলে এইভাবে দেখে কিন্তু ক্ষতি বের করা যাবে না। কারণ কি? তুমি যে ব্যবহার করছো এই যে 33 মাস, এই 33 মাসে কি অবচয় হয় না? সম্পত্তির মূল্য কমে নাই? তাহলে সেই মূল্য বাদ দেওয়ার পরে বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করবো? সেই ফরম্যাট মনে রাখবা। প্রত্যেকটা ম্যাথই একই ফরম্যাট ইউজ করবো। হ্যাঁ, যদি মেশিন বিক্রয়জনিত ক্ষতির পরিমাণ বের করতে পারে, লাভের পরিমাণ বের করতে পারে, যাই বলুক, ক্ষতি বা লাভ যেটাই বলুক, এই একই ফরম্যাট ইউজ করবো। প্রথমে সম্পত্তির ক্রয় মূল্য লিখবো। কোন সম্পত্তি ক্রয় মূল্য? যেটা বিক্রি করতেছি কিন্তু 2010 সালে জানুয়ারি মাসের মেশিনটা। তাহলে এইটার ক্রয় মূল্যটাই লিখবে। এটার ক্রয় মূল্য 2,88,000। তাহলে এটা ক্রয় মূল্য 2,88,000 লিখলাম। এবার ক্রয় মূল্য থেকে বাদ দেবো পুঞ্জীভূত অবচয়। তাহলে পাবো আমরা পুস্তক মূল্য মানে 2012 সালের ওই মেশিনটার যেটা দাম আছে, মানে বাজার মূল্য যেটা আছে, সেই মূল্যটা বের করবো। তাহলে বাদ পুঞ্জীভূত অবচয় বের করার ফরম্যাটটা কি? অবচয়যোগ্য মূল্য গুণ অবচয় হার। তাহলে যেটা বাইরে হবে এবং যত মাস পর্যন্ত ব্যবহার করছি, কারণ এখান থেকে একবারে দেখাইতেছে সেটা। তাহলে প্রথমে অবচয়যোগ্য মূল্য কত? 2,88,000। সম্পত্তির ক্রয় মূল্য কত? 2,88,000 মাইনাস 63,000। এখানে অবচয়যোগ্য মূল্য একবারে দেখাইছি, এতটুকু হলো অবচয়যোগ্য মূল্য। তাহলে 2,88,000 মাইনাস 63,000, তাহলে কত আসে? তাহলে আসে 2,25,000। এই 2,25,000 উপরে 20% করবা। কত পার্সেন্ট? 20%। গুণ 20% করলে 45,000 গুণ 45,000 টাকা। তাহলে অবচয় হয়েছে 1 বছরে। এখন আমাদের কথা হলো, আমরা তো 1 বছর ব্যবহার করি না, আমরা ব্যবহার করছি কত? 33 মাস। কারণ প্রথম বছর 12 মাস, তারপর বছর 12 মাস এবং তৃতীয় বছর 9 মাস, টোটাল 33 ব্যবহার করছে। তাহলে প্রথমে 45,000 টাকা ভাগ দেবো 12 এবং গুণ করবো কত? 33 দিয়ে, কারণ যত মাস অবচয় হবে, যত মাস ব্যবহার করছে অত মাস দিয়ে গুণ করতে হবে। তাহলে আসে 1,23,750। তাহলে এইটা হলো যে পুঞ্জীভূত অবচয়। আমরা একবারে লিখছি, মানে 33 মাসের অবচয়টা একবার দেখাইছি, তাই এটার নাম পুঞ্জীভূত অবচয়।
এখন আমরা যদি সম্পত্তি ক্রয় মূল্য থেকে যদি পঞ্জীভূত অবচয় বাদ দিই তাহলে পুস্তক মূল্য পাই। তাহলে 1,28,000 থেকে 1,23,750 মাইনাস করলে 1,64,250, এইটা হলো কি পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য বের করলাম। এবার পুস্তক মূল্য মানে হলো যে সম্পত্তির বাজার মূল্য বা সম্পত্তির এই মুহূর্তে যে মূল্য। 2012 সালের যে অক্টোবর মাসে ব্যবহার করছি, বিক্রি করছি, সেই অক্টোবর মাসে এই মেশিনটার দাম কত দাঁড়াইছে? 1,64,250। কারণ এই মেশিনটা আমরা ব্যবহার করছি, এইটার বা ক্ষয়ক্ষতি বাবদ 1,23,750 মনে করা হইতেছে। কি অনুসারে? এটা কিন্তু ক্রমহ্রাস মানে এটা সরলরৈখিক অনুসারে করা হয়েছে, ঠিক আছে? আর এটা কিন্তু সরলরৈখিকের অঙ্ক, কিছু বলা না থাকলে এটা সরলরৈখিকের অঙ্ক। আর তাছাড়া এখানে বলাও আছে, দেখো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করে। তাহলে সরলরৈখিকে আমরা অবচয়টা বের করছি। সরলরৈখিক না হলে ক্রমহ্রাস মান করতে হইতো, তাহলে তোমাকে মনে মনে ওইভাবে করতে হতো। ক্রমহ্রাস মান থেকে মূলত লাভ ক্ষতির অঙ্ক তেমন একটা দেয় না। তো দিলে তুমি জাস্ট অবচয় পুঞ্জীভূত অবচয় বের করার সিস্টেমটা দেখতা। প্রথম বছর 12 মাসে বের করতা, তারপর বছর সমাপনী পুস্তক মূল্য, প্রারম্ভিক পুস্তক মূল্য হিসাব করতা। মানে ওইভাবে করে তুমি 3 মাসের শখটা করতো, ওই শখটা দেখানো লাগতো। এখন নাথিং, এখানে দেখানো লাগতেছে না। তাহলে পুস্তক মূল্য এত পাইলাম, বিক্রয় মূল্য বাদ দিতে হবে, কারণ পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে লাভ বা ক্ষতি বের হবে, ঠিক আছে? তাহলে পুস্তক মূল্য 64,000, আর বিক্রি করছে কত? 1,62,000। তার মানে আমার যে দাম ছিল 2012 সালে ব্যবহার করার পর এটা দাম দাঁড়াইছে যেটা, তার চাইতে আমি 2,250 টাকা কমে বিক্রি করছি, তাই এটা হলো ক্ষতি। সম্পত্তির ক্রয় মূল্য বা পুস্তক মূল্য যেটা আছে 2012 সালে বা বাজার মূল্য যেটা আছে, তার চাইতে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে সেটা ক্ষতি, কারণ আমি বিক্রি করতেছি 62,000, আমি সম্পত্তি ব্যবহার করার পর এটা দাম দাঁড়াইছে 1,64,250, বাট বিক্রি করে দিলাম 1,62,000 টাকায়। তাই এটা থেকে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাই ক্ষতিটা আমরা দেখাই দিলাম 2,02,50 টাকা। তো মেশিন ভিডিওতে তো লাভ বা ক্ষতি যেটাই আসুক, এই ফর্মেটই করতে হবে। ক্রয় মূল্য বাদ পুঞ্জীভূত অবচয় সমান পুস্তক মূল্য বাদ বিক্রয় মূল্য। যদি মাইনাসে আসে তাহলে মনে রাখবে এটা ক্ষতি আসছে, আর যদি প্লাসে আসে লাস্টে এসে তাহলে মনে করবে এটা লাভে আসছে। এবার আমরা খ নম্বর কোশ্চেনের সমাধান করবো প্রয়োজনে যাবে না। এইখানেও শেখার আছে। তুমি যদি এই ম্যাথগুলো, এই টাইপের ম্যাথগুলো তোমাকে লাভ ক্ষতি নির্ণয় করা শিখতে হবে, এবং জাবেদা যেটা বলে প্রয়োজনীয় জাবেদা, এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। তাহলে বাকি প্রশ্নগুলো সেম থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় জাবেদা এবং লাভ ক্ষতি যে অংশটা বের করে, এই দুটো অংশ আমাকে ভালো করে শিখতে হবে। আর বাদ বাকি যে ম্যাথগুলো থাকে, মেশিং হিসাব, পঞ্জীভূত অবচয় হিসাব, অবচয় হিসাব, এগুলো আগের মতনই থাকবে। প্রয়োজনে যাবে না। প্রথম 10 সালে যাই আমরা। 10 সালে কি করছে? মেশিন ক্রয় করছে। আমরা এর আগে যেটা দরকার, আমাদের একটা অবচয় সারণী তৈরি, মানে অবচয় সারণীটা তৈরি করা উচিত। ওদের এখন অবচয় সারণীটা দেখা নাই, নিচে দেখাইছে। হ্যাঁ, আগে অবচয় সারণীটা আমরা একটু বুঝে নিই। অবচয় সারণীটা না করলে আমরা কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারবো না। তাহলে অবচয় প্রথমে আমরা সারণীটা শিখি। সারণীটা কি? প্রথমে অবচয় হাল লাগবে 100% ভাগ আয়ুষ্কাল। যদি সরলরৈখিক করতেছি 100% ভাগ আয়ুষ্কাল, আয়ুষ্কাল হলো 5, তা আমাদের 100 থেকে 5 ভাগ দিলে 20%। অবচয়যোগ্য মূল্য আমরা সম্পত্তি ক্রয় মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য। তাহলে সম্পত্তি ক্রয় মূল্য 2,88,000, ভগ্নাবশেষ কত আছে? ভগ্নাবশেষ আছে 63,000। তাহলে সম্পত্তি 88,000 থেকে 63,000 মাইনাস করে 2,25,000। তাহলে 2010 সালে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য 2,25,000, 20%, কারণ জানুয়ারিতে কিনছে, পুরো 12 মাসের হবে। তাহলে 45,000 টাকা, পঞ্জীভূত অবচয় 45,000 টাকা। তাহলে 2,28,000 থেকে সম্পত্তির ক্রয় মূল্য 88, যেহেতু 2,28,000 থেকে 45,000 মাইনাস করো 2,43,000 টাকা কোম্পানির পুস্তক মূল্য। দ্বিতীয় বছর কিন্তু 11 সালে কিন্তু এই মেশিনটা 2,20,000 টাকা, 25,000 টাকাই হবে, কারণ অবচয়যোগ্য মূল্য সেমই হয়। আবার 20%, 45,000, 45 ভিতরে যোগ করো 90,000। এবার 2,88 থেকে 90,000 মাইনাস করলে 1,98,000। এবার আসো তৃতীয় বছর। তৃতীয় বছরে মেইন ট্রিক্সটা 12 সালে এই মেশিনটা কিন্তু বিক্রি করে দিচ্ছে। কবে? এই মেশিনটা বিক্রি করে দিচ্ছে অক্টোবরে। তার মানে এই মেশিনটা বিক্রি করার আগ পর্যন্ত ব্যবহার করছিল 9 মাস। টোটাল অবচয় কিন্তু বের করতেছে আমরা, হ্যাঁ, অবচয় সারণী পুরোটা। তাহলে এখানে কত? প্রথমটা 9 মাস। 9 মাস আমরা তাহলে 2,88,000, 2,25,000, 20% গুণ 9 ভাগ 12, কারণ যতটুকু সময় ব্যবহার করি ততটুকু। এখন কথা হলো আমরা তো কিনি না, এখানে কিন্তু বিক্রি করছি। বিক্রি করার আগ পর্যন্ত যতটুকু সময় ব্যবহার করছি সেই মাসগুলো গণনা হইতেছে। 2,25,000 গুণ 20%, তারপর গুণ 9 ভাগ 12, তাহলে 33,750। দেন এই বছরে আরো একটা মেশিন কিনছিলাম 2,70,000 টাকা। এবার এর সাথে সংস্থাপন ব্যয় ছিল 30,000 টাকা, তাহলে 3 লাখ টাকা। এবং এটার কিন্তু ভগ্নাবশেষ মূল্য ছিল না, তার মানে 3 লাখ টাকাই সম্পত্তির অবচয়যোগ্য মূল্য। আচ্ছা, এখানে যেটা হবে যে 2,70,000 না, এখানে আমরা 2,40,000 ধরে নিব। হ্যাঁ,
এখানে আমরা 2,40,000 মনে করে নেবো। এই লাইনটা একটু ভিন্ন ধরতে হবে, কারণ নাহলে আমাদের অ্যান্সার ওইখানে একটু ওরা অন্য অ্যান্সার লিখছে, অথবা টাইপিং মিস্টেক। তাহলে আমরা কারেকশন শিটে পেয়ে যাবো, যে শিটটা ডাউনলোড করবো সেখানে পাবা 2,40,000 টাকা। এখানে মনে করতে হবে 2,40,000 আর এখানে 30,000 টাকা, তাহলে টোটাল 70। আর ভগ্নাংশের মূল্য যেহেতু নাই, তো এখানে কত হবে? 2,70,000 আমাদের সম্পত্তির ক্রয় মূল্য হবে। তাহলে আবার সম্পত্তির ক্রয় মূল্য কত লাগবে? 2,70,000, কারণ 70,000 এবং ভগ্নাংশের মূল্য 2,70,000, কারণ এখানে কোনো অবশিষ্ট মূল্য 2,70,000, কারণ এখানে ভগ্নাংশের মূল্য নাই। আমরা কারেকশন করে নিয়েছি, এইখানটা 2,70,000 জায়গায় 2,40,000 মনে করছে, এখানে 30 তোমাদের নতুন শিটে পেয়ে যাবা। তাহলে আমাদের টোটাল 2,70,000 এর উপর 20%। এটা নর্মালি, তাহলে এটা কবে কিনছে? জুলাই কিন্তু জুলাই কিনলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস, সবাই জানো। তাহলে গুণ 6 ভাগ 12, তাহলে 27,000 টাকা। এবার এই দুটোকে যোগ করো, দুটোর সাথে যোগ করো, টোটাল অবচয় হয় 60,750 টাকা। এবং এইটাকে এবার কি করবা? 90 এর সাথে এটা যোগ করবা, তাহলে 1,50,750 টাকা। সম্পত্তি ক্রয় মূল্য থেকে বাদ দিবা। প্রথম সম্পত্তি ক্রয় মূল্য হচ্ছে 2,88,000, আর দ্বিতীয় সম্পত্তি ক্রয় মূল্য হলো 2,70,000। তাহলে 2,70,000 যোগ 2,88,000, তাহলে 5,58,000 মাইনাস করবো পুঞ্জীবিত অবচয়। 1,50,750, তাহলে আসে 4,60,250। প্রথম সম্পত্তি এই যে এই সম্পত্তি, এটা ক্রয় মূল্য ছিল কিন্তু 2,88,000, আর এটা ক্রয় মূল্য 2,70,000। তাই এইভাবে করা হয়েছে, দুটো যোগ করে এটা থেকে মাইনাস করে দিব, তাহলে এটা আসবে। তাহলে এটা হলো অবচয় সারণীটা। তোমাকে অবচয় সারণীটা অবশ্যই লাগবে। তুমি মনে মনে করতে পারলে মনে মনে করো, মনে মনে তুমি গণনা করো। আমি বলছিলাম যদি সরল লৈখিক, তাহলে এত প্যারা নেওয়ার কিছু নয়, জাস্ট তুমি এতটুকু করতে পারো। এখানে সাল ধরে এই পর্যন্ত তুমি জাস্ট একটা ব্র্যাকেটে করে দিতে পারো, তাহলে হবে। 2010 সাল লেখা হাইফেন দিলা, 2,25 গুণ 20% সমান 45। দ্বিতীয় বছর আবার এইভাবে লিখলা, 11 সাল লেখা এভাবে লিখলা, তাহলে শর্টকাট করলেই চলে। এবার আমাদের মেইন কাজ জাবেদা করতেছি, কারণ কি? আমাদের অবচয় টাকাটা লাগবে 45 এবং 60,000। এইটা এবং এই জায়গাটা, এই যে তিনটা সব জাবেদা করার সময় তিনটা অবচয় আমাদের লাগবে। এই জন্য পুরো বছরের জাবেদাটা বের করছিলাম। ক নম্বরটা জাস্ট বের করছিলাম যে মেশিনটা বিক্রি করছে, যে মেশিনটা ওইটার পুঞ্জীবিত অবচয়। ঠিক আছে, ওকে। এবার প্রথমে আসো কি, মেশিন 11 সালে জাবেদা দিব। 12 সালে জাবেদা দিতে বলছে। তাহলে প্রথম আসো 12 সালে কি হয়েছে? 11 সালে 10 সালে কিন্তু জাবেদা দিব না। তাহলে 12 সালে প্রথমে মেশিন কি করছে? ক্রয় করছে জুলাই 1, তারপরে কিন্তু বিক্রয়। এখন বলতে স্যার আগে বিক্রয় লিখছে না, আগে বিক্রয় না, তুমি তারিখ অনুসারে লিখবা। জাবেদা কি জানো? যে জাবেদা তারিখে কম অনুসারে বসে। তাহলে প্রথমে 2012 সালে 1 জুলাই একটা মেশিন কিনছিল, যার দাম কত? বলছে 2,70,000 টাকা, কারণ এটা 40 মনে করছি। তাহলে আমরা এখানে কি লিখবো? জুলাই 1 মেশিনের ক্রয় মূল্য যে 2,70,000 লিখছিলাম। ঠিক আছে, এটা কারেকশন হয়েছিল, বাট সেটা কারেকশনটা আসে না, কারেকশন করে দিব। তাহলে সবাই জানো প্রথম মেশিনের ক্রয় যে ক্রয় করলে সেটা জাবেদা দিতে হয়। তাহলে মেশিন ক্রয় ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কত? 2,70,000 জুলাই 1। এবং এই বছরে 1 অক্টোবর কি করছে? মেশিনটা বিক্রি করছিল, একটা মেশিন বিক্রি করছিল, সেটা প্রথমটা বিক্রি করছিল। তাহলে সেই মেশিনে জাবেদা, এই জাবেদাটাই মূলত নতুন, এটা তোমাকে ভালো করে শিখতে হবে। আর বাদ বাকি জাবেদা কিন্তু আগের জাবেদাই। তাহলে এখন যে মেশিনটা বিক্রি করছে, মেশিনটা বিক্রি করলে কি হয়েছে? নগদ টাকা আসছে, ভালো করে মনোযোগ দাও। অক্টোবর 1 লেখলা, এটা তোমার তারিখ ছিল। মেশিন বিক্রি করে নগদ টাকা আসছে, নগদ কত আসছে? নগদ আসছিল কিন্তু আমাদের 1,62,000 টাকা আমরা পাইছিলাম। এখানে কিন্তু লেখা আছে 1,62,000 টাকা। তো আমরা এই সবটা দেখলে কিন্তু পারি, আমরা এই সবটা দিয়ে মূলত শেষ করবো, যে এইটা এই জাবেদাটা শেষ করবো এইখান থেকে। এইটা না করলে কিন্তু এই জাবেদাটা করা মুশকিল। তাহলে আমরা প্রথমে মেশিনে বিক্রি করে কত টাকা পাইলাম? 1,62,000। তাহলে 1,62,000 টাকা নগদ আসছে বা ব্যাংকে আসছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। এখানে সব ব্যাংক মনে করতে বলছিলাম। দেন এই আমরা তিনটা জিনিসে যাবো, টাকা নেবো এখান থেকে। একটা আমাদের ক্ষতি হয়েছে সেই টাকা, যেটা বিক্রি করছি সেই টাকা। ঠিক আছে, আমরা একটু ওই করে দাগ দিয়ে রাখলাম, তো বিক্রি করছি সেই টাকা, এবং এই সম্পত্তিটা পুঞ্জীবিত অবস্থায় যে টাকা ছিল এটা নেব। তাহলে 1 লক্ষ কত? আমি এটা তোমাদের দেখাই, এখানটা বাদ দিই। আমরা এখানে তিনটা জিনিস নেব। কি কি নেব? মেশিনের বিক্রয়জনিত ক্ষতির টাকা নেব, এবং বিক্রয় মূল্য বিক্রি করে যে টাকাটা পাবে সেটা নেব, এবং এই মেশিনের পুঞ্জীবিত অবচয়টা নেব। এই তিনটা জিনিস নেব এখান থেকে। তাহলে বলছিলাম নগদ টাকা আসছে বা ব্যাংকে টাকা আসছে, তাই ব্যাংক ডেবিট কত টাকা আসছে? 1,62,000 টাকা, বসে দিলে 1,62,000 টাকা। এবার লিখবে কি? মেশিন তোমার এবার কি হয়েছে? মেশিনের বিক্রয় ক্ষতি হয়েছে। ক্ষতি হলে যে কোনো ক্ষতি কি? ডেবিট। তাই আমরা লিখলাম যে মেশিন বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট। কত ক্ষতি হয়েছে? 2,250 টাকা।
এবার মেশিন কমে গেছে আমার, মেশিন হিসাব ক্রেডিট, এটা আগে লিখি। মেশিন হিসাব ক্রেডিট, মেশিন হিসাব ক্রেডিট কত? 2,88,000 টাকা। কারণ কি, মেশিনটার দাম ছিল যেটা এইটা, এটা কিন্তু টোটাল মেশিনটা, হ্যাঁ এটা কিন্তু এমনি নিতে হবে, কারণ মেশিন টোটাল কমে গেছে কত, আমার কাছে 2,88,000 টাকা, পুরো মেশিনটা আর নাই, তো মেশিন ক্রেডিট। এখন আরেকটা কি আছে, পুঞ্জীবিত অবচয়। আমরা জানি পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট, তাহলে বসা দিলাম পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিত ক্রেডিট। ঠিক আছে, আবারও বলে তিনটা জিনিস দরকার আমাদের, বেশি মৃত্যুজনিত ক্ষতি হচ্ছে কত সেটা দরকার, পুঞ্জীবিত অবচয় দরকার, এবং আমরা এটা বিক্রি করে কত টাকা পাইছি। এই ফরম্যাটটা মনে রাখবে, এখানে সবগুলো কিন্তু হিসাব করতে গেলে এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এইটা তো জাস্ট পুস্তক মূলত জাস্ট এটা মাইনাস করছে, এটা নেওয়ার কিছু নাই, তাহলে কিন্তু চারটাই নিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে যেটা দেখবা যে মেশিন যে বিক্রি করছি, বিক্রি করলে আমার কাছে টাকা আসছে, সেই টাকাটা ডেবিট, সেটা ব্যাংক হোক আর নগদ হোক, তাহলে এটা ব্যাংক হিসাবে লিখবো, টাকা আসছে সেটা। এরপরে কি ক্ষতি হয়েছে, তাই ক্ষতি ডেবিট। আর যদি ক্ষতি না হয় লাভ হইতো, তাহলে মেশিন কিছু তো লাভ ক্রেডিট হইতো, এবং পুঞ্জীবিত অবচয় কিন্তু ক্রেডিটই থাকতো। হ্যাঁ, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। আর মেশিন বিক্রি করে আমাদের মেশিনটা চলে গেছে, মেশিন হিসাব ক্রেডিট। ওকে, এবার কি বলছে, এবার 31 ডিসেম্বরে আমরা জানি কি হিসাব করা শেষে অবচয় যাবে দিব, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত বা পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। কয় টাকা? 60,750। কেন? আমরা কিন্তু অবচয় সারণী করছিলাম খ নাম্বারে গিয়ে, কি করছিলাম, এই যে 60,750 70 12 সালের পুঞ্জীবিত অবচয় যেটা ছিল আমরা সেটা দেখাইছি। আবার দেখাই, এই যে আমরা স্টকটা করছিলাম সেই শখে দেখো লিখছিলাম যে 12 সালে পুঞ্জীবিত অবচয় কত ছিল, অবচয় ছিল আমাদের 60,750। এইটা কিন্তু আমাদের কাজে লাগছে। হ্যাঁ, এটা অবশ্যই লাগবে, তাহলে এটা বসাই দিলাম, তাহলে 60,750। এটা হলো অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। আবার এটা কি করতে বন্ধ করতে হবে, তাহলে আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট, এই সেম টাকাটাই। তাহলে এবার কি, এবার হচ্ছে যে বন্ধ আরো কি করতে হবে, এই যে মেশিন বিক্রি করে ক্ষতি হয়েছে, সমাপনী আবেদনের মধ্যে মূলত যে কোনো ব্যয় বা ক্ষতি বা লাভ বা আয় যেটাই হয় এগুলো বন্ধ করতে হয়। মূলত আয় ব্যয় বন্ধ করতে মনোহিত আয় ব্যয়, তাহলে এটা ক্ষতি, এটাও কিন্তু মনোহিত ব্যয়, এবং লাভ হলে মনোহিত ব্যয়, তাহলে মনোহিত আয়। তাহলে আমরা ক্ষতি হচ্ছে, ক্ষতিটা বন্ধ করবো, তাহলে ক্ষতি নর্মালি কি ডেবিট, বন্ধ করলে ক্রেডিট হবে, বিপরীত দাম আয় সারাংশ হবে। কত টাকা? দেখো 2225 টাকা। এইটাই আমরা বসাই দিয়েছি, একদম সিম্পল কথা। বাট এই জাবাদাটা মনোযোগ দিয়ে করবা কিন্তু, হ্যাঁ সবাই কিন্তু জাবাদের মধ্যে গোল পাক লাগাবা, বিশেষ করে এইখানটার গোল পাকটা লাগাবা, এই পাকটা এইখানের এই অংশটুকু আবার মনোযোগ দিয়ে করবা। আর এটা তো বুঝতে পারছো নতুন আসছে, নতুন কেন? কারণ এটা যে কোনো ব্যয় বা ক্ষতি এবং যে কোনো আয় বা লাভ আমরা কি করি, সমাপনী দাখিল আমাদের বন্ধ করি, যেহেতু এখানে অবচয় বন্ধ করে, অবচয় একটা ব্যয় ছিল, এখানে পাশাপাশি এর সাথে কি বিক্রয়জনিত ক্ষতি এটা আসছে, তাহলে এখানে এই অঙ্কে বিক্রয়জনিত ক্ষতি থাকার কারণে এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। ওকে, এবার ঘ নাম্বার কোশ্চেন, অবচয় সঞ্চিতি তৈরি প্রস্তুত করো 10 সাল থেকে 12 সাল। এবার কোনো প্যারা নাই, এবার আমরা জাস্ট অবচয় সারণী যেটা করছি এটা দিয়ে কিন্তু করবো। হ্যাঁ, এটা দিয়ে করবো। আমাদের অবচয় সারণীটা অবশ্যই একটু করে নিতে হবে, অঙ্কটার মধ্যে ক্রিটিক্যাল লাগাই দিবে কিন্তু, হ্যাঁ গণনা লাগাই দিবা, তুমি গণনা করো আর যেমনি করো, মানে খাতায় করো আর এরকম করে শখ দিয়ে করো, শখ সারা করো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা অবচয় নর্মালি যাবাদের কি জানি, অবচয় সঞ্চিতি যেমনি করছে আগে, এখনো সেম একই স্টাইলে অবচয় হিসাবে লিখলাম, ক্রেডিটে বসাই দেবো কোনটা, এই 45,000 টাকা। আবার পরে সেটা ব্যালেন্স হিসেবে দেখা পরবর্তী বছরে 1ম তারিখে 45,000 টাকা, এটা ক্রেডিট মানে ক্রেডিটে বসছিল। হ্যাঁ, তারপরে আবার সেম অবচয় হিসাব লিখলাম, কত লিখবো, দ্বিতীয় বছর ছিল 45,000 টাকা, 45,000 টাকা লিখলে এই 45 যোগ করবে, কারণ ক্রেডিট যোগ করলে এখন কত হবে, 90,000। তাহলে ব্যালেন্স এখন কত হবে, 90,000। এবং 12 সালে এসে মেইন কাহিনীটা হবে। মেইন কাহিনীটা কি হবে, এখন এইখানে মেইন কাহিনী হওয়ার কারণ আছে, কারণ এইখানে দেখো কিন্তু আমাদের কত ছিল, টোটাল 60,000, টোটাল কিন্তু ছিল কত, 60,750। এখানে টোটাল অবচয় কিন্তু এখানে ক্রেডিট 7,750 না, পাশাপাশি মেশিং এর মাধ্যমে কিন্তু ছিল। হ্যাঁ, যে মেশিনটা বিক্রি করছে ওইটাও ছিল, এইখানে কিন্তু যতটুকু বিক্রি করছে পুরোটার না। তাহলে আমরা সবার আগে এতটুকু হিসাব করবো, এতটুকু কি লিখতাম, অবচয় হিসাব লিখতাম, এটাকে পেঁচাবো না, যত পেঁচাবো ততই কিন্তু মাথায় গোলমাল লাগবে। তো আমরা পূর্ববর্তী যে সারণীতে আমরা যেটা বাইর করলাম 60,750, এটাকে লিখলাম, তাহলে এটাকে লিখলাম অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব লিখলাম, অবচয় হিসাব যদি ক্রেডিটের টাকা ক্রেডিটে লিখলাম, তারপর তুমি 90,000 থেকে এটাকে মাইনাস করে দাও, তাহলে কত আসে, 90,000 মাইনাস 60,000, 90,000 মাইনাস 60,750, তাহলে আসে আমাদের 29,250। এখানে কত হবে, 29,250। আমরা এইটা আগে লিখবো, এটা পরে লিখবো। হ্যাঁ, তো 29,200 আমাদের ব্যালেন্স থাকলো, এটা এই লাস্ট কলমে এসা এখানে থাকলো 29,000
250 নিচে লিখি 29,250। ওকে, এবার আসো 31 ডিসেম্বর তারিখে কি হয়েছিল, পুঞ্জিতে একটা অবচয় ছিল। ওই ছিল, দেখো আমরা এই যে মেশিনটা বিক্রি করছিলাম, এটা জাবেদা কি লিখছিলাম, অবচয় ডেবিট, পুঞ্জিতে অবচয় ক্রেডিট। এইখানে যে 1,27,000 লিখছিলাম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু অবচয় সঞ্চিতি জাবেদা করছিলাম, তাহলে তোমাকে কিন্তু এই জাবেদাটা দিতে হবে। হ্যাঁ, ওরা আগে লেখার কারণ হচ্ছে তারিখটা আগে ছিল তাই, তো তুমি এটা আগে লিখলে বেটার হয়, আর পরে লিখলে যে হবে না এমন না। হ্যাঁ, পরে লিখলে হলে আগে লেখাটাই উচিত। তাহলে এখানে দেখো আমরা 12 সালে কি করছিলাম, অবচয় সঞ্চিতি হিসাবে লিখছিলাম 1,27,000। আচ্ছা, এবার 12 সাল আসা যাক। 12 সাল আসা যাক সময় আমরা জাবেদা করছিলাম সেইখানে যাই। হ্যাঁ, কিন্তু এখানে নতুন জাবেদা করছিলাম 12 সালে সেই বিক্রয় জন্য। দেখো এখানে পুঞ্জীবিত অবচয় 12 সালে কত জায়গায় ছিল, 12 সালে পুঞ্জীবিত অবচয় ছিল কিন্তু আমাদের এক জায়গা, এই একটা ছিল, আর একটা ছিল এই একটা ছিল। আমাদের সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় একই কথা। তাহলে আমাদের এই দুটো নিয়ে কাজ করতে হবে। তাহলে এইখানে যেটা ছিল, এই যে এটা ছিল, সরি কোথায় ছিল, এইটা ছিল কত, 1,23,750। আর এইখানে আমাদের সঞ্চিতি ছিল 60,750। ওকে, এখন এইখানে অবচয় সঞ্চিতি কি ছিল, আমরা টাকাটা ডেবিট লিখছিলাম। হ্যাঁ, অবচয় সঞ্চিতি ডেবিট লিখছিলাম। মূলত মেশিন যেহেতু বিক্রি করছিল তাই কমে গেছিল বলছিলাম, মেশিন কমে গেছিল, পুঞ্জীবিত অবচয় বিপরীত নামে সেখানে অবচয় নামটা লিখি না, মূলত কিন্তু অবচয় লেখা উচিত ছিল, বাট অবচয় লিখি নাই, পুঞ্জীবিত অবচয় লিখছে, কারণ এখানে সব একসাথে ছিল, পুরো বছর অবচয়টা একসাথে ছিল, তাই এখানে পুঞ্জীবিত অবচয় লিখতে হয়েছে, নাহলে নর্মালি কিন্তু এখানে অবচয় সব হইতো। ওকে, তাহলে এইটাকে আমরা এখন লিখবো, অবচয় সঙ্গে ডেবিট আছে মানে আমাদের কি হবে, ডেবিটের টাকাটা লিখতে হবে, বিপরীত নাম কি লিখবো, বিপরীত নাম ক্রেডিটটা লিখবো, ক্রেডিট কোনটা আছে, মেশিন হিসাব, বিপরীত নাম মেশিন হিসাব লিখলাম এবং টাকাটা ডেবিটে বসালাম। তাহলে এই 90 থেকে কি করতে হবে, 1,27,700 এটা মাইনাস করতে হবে, কারণ এটা ক্রেডিট এটা ডেবিট, মাইনাস করলে মাইনাসে 33,750 টাকা আসে। এবার তোমার কাজটা কি, এবার হলো ডিসেম্বর 31 দেখো কিন্তু আমাদের অবচয় সারণী ছিল, কত, অবচয় ছিল কত, আমাদের অবচয় সঞ্চিতি ছিল কত, ছিল অবচয় সঞ্চিতি ডিসেম্বর 31 ছিল দেখো 60,750। তাহলে আমরা এটা দেখাই দিব, এটা ক্রেডিট ছিল, এটা ক্রেডিটে দেখাই দিলাম। তাহলে এখন বিপরীত অবচয় লিখবো, এটা একটা নর্মাল ছিল, তাহলে এটা ক্রেডিট, এটা ডেবিট। তাহলে এবার কি করবো, 60,000 থেকে এটা মাইনাস করতে পারি, কারণ এটা তো মাইনাসই ছিল। হ্যাঁ, অথবা তুমি মাইনাস 33,750 যোগ 60,750, তাহলে প্লাসে 27,000 টাকা আসবে। আশা করি বুঝতে পারছো। অঙ্কটা আবার প্রথম থেকে দেখো, তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবা। এখানে মেইনলি যেটা ছিল জাবেদার মধ্যে, আবারও বলে এইখানটাতে যেটা ছিল, এইখানে পেজটা মেশিন করে বিক্রি করছে, টাকা আসছে, তাই ব্যাংক ডেবিট, আবার মেশিন বিক্রি করে ক্ষতি হয়েছে, ক্ষতি দেখে ক্ষতি ডেবিট, এবং অবচয় সঞ্চিতি এখানে ক্রেডিট লিখছি, ডেবিট লিখছি, কিন্তু ক্রেডিট লেখা হয়েছিল তাই না, কিন্তু অবচয় সঞ্চিতি ডেবিট লেখার কারণ হলো এখানে অবচয় হয়েছে, বাট অবচয়টাকে আমরা একবারে অনেক বছরটা লিখছি, তো এখানে ডেবিটই হয়েছে, সম্পদ হ্রাস পায় নাই, সম্পদের পরিমাণ বাড়ছে। তো এখানে অবচয় সঞ্চিতি ডেবিটই হবে। হ্যাঁ, যখন মেশিন বিক্রি পর্যন্ত লাভ ক্ষতি অঙ্ক জাবেদা করো, তখন অবচয় সঞ্চিতি ডেবিট লিখতে হবে, এটা ফর্মেট। কারণ অবচয় সঞ্চিতি এখানে মূলত অবচয় টাকাটা দেখা যাচ্ছে, বাট অনেক বছর দেখাচ্ছি দেখে নামটা লিখছে অবচয় সঞ্চিতি, এটা কিন্তু মূল অবচয় সঞ্চিতি না, কারণ আমরা 12 সালে কিন্তু আরো একটা অবচয় সঞ্চিতি জাবেদা করছিলাম, এবং সবগুলো থেকে মেশিন হিসাব ক্রেডিট সবগুলো যোগ করা দেখবে মিলে গেছে।